কারখানার চাকার ঘর ঘর শব্দে কান পাতা দেয়। বিশাল শেডের নিচে সারি সারি লেদ মেশিন চলছে। বাতাসের সঙ্গে পোড়া মোবিল আর লোহার গুঁড়ো উঠছে। সজল একটা বড় মেশিনের সামনে দাঁড়িয়ে এক মনে কাজ করছিল। ভাই সজল, সজল, মেশিনটা একটু বন্ধ কর, তোর নামে একটা চিঠি এসছে। সুপারভাইজার রতনদার গলা শুনে সজল মেশিনের সুইচটা বন্ধ করল। আওয়াজটা একটু কমতেই সে প্যান্টের পেছনে হাত মুছে রতনদার দিকে এগিয়ে গেল। আমার চিঠি? কে পাঠালো রতনদা? এই কারখানায় তো কেউ আমাকে চিঠি লেখে না। আরে আমি কি করে জানবো ভাই, পিয়ন এইমাত্র দিয়ে গেল। খামটার দিকে তাকিয়ে দেখ, কেমন পুরনো আর ধুলো মাখা, মনে হচ্ছে তোর গ্রামের বাড়ি থেকে এসছে। তুই তো সেই কবে গ্রাম ছেড়ে এই শহরে এসছিলি কাজ করতে, তারপর আর বাড়ি যাসনি? সজল খামটা হাতে নিল। সত্যি খুব পুরনো খাম। সে খামটা ছিঁড়ে চিঠিটা বের করল। হাতের লেখাটা দেখেই সে চিনতে পারল। কিরে সজল, এই মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? কে লিখেছে এই চিঠি? বাবার চিঠি রতনদা। গ্রামের সবার খুব শরীর খারাপ। বাবা লিখেছে, দাঁড়া পড়ে শোনাচ্ছি। সজল, তুই কেমন আছিস রে? অনেকদিন তোকে দেখি না, দেখতে খুব মন চাইছে রে। তুই একবার আয়, অন্তত শেষ দেখাটা দেখতে আয়। আমাদের শরীরের অবস্থা একদম ভালো নেই, অনেকেরই শরীর খারাপ। তুই একবার আয় বাবা। শেষ দেখা বলিস কি সজল? এই খুব সিরিয়াস কিছু নাকি? চিঠি পড়ে তো তাই মনে হচ্ছে রতনদা। আমাকে আজই বেরোতে হবে, আমাকে একবার যেতেই হবে। আমি না গেলে ওরা খুব কষ্ট পাবে। কিন্তু সেনবাবু কি তোকে ছুটি দেবেন? সামনে এত কাজের চাপ, নতুন অর্ডারি মাল ডেলিভারি দেওয়ার প্রচণ্ড তাড়া। লোক তো এমনিতেই কম, বুঝছিসই তো। দেবে না মানে? দিতেই হবে। আমি নিজে গিয়ে কথা বলছি। মানুষের জীবন মরণের চেয়ে কারখানার কাজ কখনোই বড় হতে পারে না। সজল সোজা কারখানার ম্যানেজার সেনবাবুর কেবিনে গিয়ে ঢুকল। সেনবাবু, আসতে পারি? সেনবাবু ফাইলের দিক থেকে চোখ না তুলেই বিরক্তির সুরে বললেন, কি ব্যাপার সজল, কাজের সময় এখন কি করছো এসব? তোমার মেশিন বন্ধ কেন? সেনবাবু, আমার একটা খুব জরুরি চিঠি এসেছে গ্রামের বাড়ি থেকে, বাবার চিঠি। তার চিঠি এসছে তো আমি কি করব? চিঠি পকেটে রাখো, কাজ শেষ হলে রাতে নিজের ঘরে গিয়ে পড়বে। যাও, নিজের জায়গায় যাও, এমনিতেই কাজের অনেক চাপ। চিঠিটা আমি পড়েছি সেনবাবু। বাড়ির সবার খুব শরীর খারাপ। বাবা লিখেছে আমাকে একবার শেষবারের মতো দেখতে চায়। আমাকে আজ রাতে ট্রেনেই বাড়ি যেতে হবে। আমার অন্তত 1 সপ্তাহের ছুটি চাই সেনবাবু। 1 সপ্তাহের ছুটি? তুমি কি পাগল হয়েছ সজল? সামনে এত বড় অর্ডার ডেলিভারি, দিতে হবে তো টাইমে, আর তুমি এখন 1 সপ্তাহ ছুটি চাইছো? কোনো ছুটি হবে না। এখন একজন লোক কম হলেও আমার কত লোকসান হবে তোমার কোনো ধারণা আছে? কিন্তু সেনবাবু, আমার যাওয়াটা খুব দরকার। বাড়ির অবস্থা খুব খারাপ। আমি না গেলে হয়তো বাবাকে আর কোনোদিন দেখতেই পাবো না। দেখো সজল, তোমার বাড়ির লোক অসুস্থ হলো বা মরে গেল, আমার কারখানার কাজ তো আর বন্ধ থাকবে না। আমার প্রোডাকশন চাই। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, এখন কোনো ছুটি মঞ্জুর হবে না। তুমি কাজে ফিরে যাও। গো। আপনি একজন মানুষের বিপদের কথাও বুঝবেন না? আমি এতদিন ধরে তো আপনার কারখানায় কাজ করছি, কোনোদিন তো একটা দিনও ছুটি নিইনি। আজ আমার এত বড় একটা বিপদ, আর আপনি আমাকে যেতে দেবেন না? বেশি কথা বলো না সজল। মালিকের সাথে তর্ক করার সাহস কোত্থেকে পাও তুমি? হ্যাঁ, কোত্থেকে পাও? ছুটি আমি দেব না। যদি তোমার এতই যাওয়ার দরকার হয়, তাহলে আর এই কারখানায় তোমার ফিরে আসার কোনো দরকার নেই। একেবারে কাজ ছেড়ে দিয়ে চলে যাও, নিজের রাস্তা নিজে দেখে নাও। সজলের মাথার ভেতরটা রাগে আর অপমানে জ্বলে উঠল। ঠিক আছে সেনবাবু, ঠিক আছে। আপনি যখন আমার বিপদের দাম দিচ্ছেন না, মানুষের জীবনের মূল্য যখন আপনার কাছে নেই,
তখন তখন আমি এই কাজ ছেড়েই দিলাম। আমার পরিবারের থেকে আপনার এই কারখানার কাজ আমার কাছে বড় নয়। খুব তো বড় বড় কথা বলছো। যাও, ক্যাশিয়ারের কাছ থেকে তোমার পাওনা গন্ডা সব বুঝে নাও গিয়ে, আর তারপর বেরিয়ে যাও এখান থেকে। আর কোনোদিন ওই কারখানার ত্রিসীমানায় যেন না দেখি। আর আপনি না কান খুলে শুনে রাখুন, আমিও আর আসবো না। আপনার মতো এমন পাষাণ মানুষের অধীনে আমার কাজ করার কোনো শখ নেই। সজল সোজা কারখানার বাইরে বেরিয়ে এলো। সোজা স্টেশনে গিয়ে রাতের ট্রেনের টিকিট কাটল। ট্রেনে খুব একটা ভিড় ছিল না। সজল জানলার ধারের একটা সিটে গিয়ে বসল। উল্টো দিকের সিটে একজন বয়স্ক লোক বসেছিলেন। তিনি সজলকে দেখে কথা বলা শুরু করলেন। কি ভাই, মুখটা অমন ভার করে বসে আছো কেন? কোথায় যাওয়া হচ্ছে এই রাতের বেলা? বাড়িতে যাচ্ছি দাদা, গ্রামের বাড়ি। অনেক দিন পর যাচ্ছি। ও, তা বাড়ি যাওয়ার সময় তো মানুষের মন ভালো থাকে। তোমার চোখে মুখে তো একরাশ চিন্তা দেখছি। কোনো সমস্যা নাকি? বাড়ির সবার শরীর খুব খারাপ দাদা। বাবা চিঠি লিখেছেন, তাই খুব চিন্তায় আছি। তার উপর কারখানার ম্যানেজার ছুটি দিচ্ছিলেন না বলে কাজটাও এক কথায় ছেড়ে দিয়ে এলাম। বলো কি, কাজ ছেড়ে দিলে? এখনকার দিনে একটা কাজ জোগাড় করা কত কঠিন তুমি নিশ্চয়ই জানো। একবার কাজ গেলে আর জুটতে চায় না। হ্যাঁ জানি দাদা, কিন্তু বাবার চিঠিটা পড়ে মাথা একেবারেই ঠিক রাখতে পারলাম না। বাবা লিখেছে, শেষ দেখা দেখতে হয়। এই কথা শোনার পর কি আর কারখানার ওই লেদ মেশিনের সামনে দাঁড়িয়ে থাকা যায়? আপনি বলুন না। আমার পরিবারই যদি না থাকে তাহলে আমি এই টাকা রোজগার করে কি করব? তা ঠিক বলেছ ভাই, রক্তের টান বলে কথা। কিন্তু কাজটা ছেড়ে দেওয়া হয়তো একটু তাড়াহুড়ো হয়ে গেল। তা গ্রামে গিয়ে সংসার চালাবে কি করে? সে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। আগে তো গিয়ে দেখি বাবা কেমন আছে। বাবার শরীর এমনিতেই দুর্বল। ও আচ্ছা, তা তোমার গ্রামটা কোথায়? কোন স্টেশনে নামবে? আমার গ্রাম স্টেশন থেকে অনেকটাই ভেতরে। নামতে নামতে রাত 11টা তো বেজেই যায়। নামার পর গরুর গাড়িতে করেও অনেকটা যেতে হয়, তাই পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যাবে। সাবধানে যেও ভাই। রাতের বেলায় একা রাস্তায় ওই লাইনটায় রাতে কিন্তু একদম লোকজন থাকে না। আর চারদিকে যেরকম অসুখ বিসুখের খবর শোনা যায়, একটু সাবধানে থাকা ভালো। সাবধানে যেও। সজল চুপ করে রইল। ট্রেন যখন ওর গ্রামের স্টেশনে পৌঁছল তখন ঘুটঘুটে অন্ধকার রাত। চারপাশটা কেমন যেন শ্মশানের মতো নীরব। স্টেশনে একটাও লোক নেই। স্টেশন মাস্টারের ঘরটাও তালাবন্ধ। বাবা, কি অন্ধকার! একটা লোকও নেই স্টেশনে। চায়ের দোকানটাও তো বন্ধ। আজকে সবাই মিলে কোথাও গেছে নাকি? সজল স্টেশনের বাইরে এসে দাঁড়ালো। একটাও গরুর গাড়ি পর্যন্ত নেই। বাবা তো জানতো যে আমি আসব, চিঠিতে তো লেখাই ছিল। তাহলে তো কাউকে পাঠানোর কথা। কিন্তু কিন্তু একটা গরুর গাড়িও তো চোখে পড়ছে না। এই এত ভারী ব্যাগ নিয়ে আমি হেঁটে যাব কি করে? সজল অনেকক্ষণ অপেক্ষা করল। হঠাৎ দূর থেকে একটা গরুর গাড়ির চাকার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শোনা গেল। গাড়িটা ওর সামনে এসে থামল। সজল দেখল গাড়ির চালক ওদের গ্রামেরই হারান জ্যাঠা। এ কি রে সজল, তুই এখানে দাঁড়িয়ে? আরে হারান জ্যাঠা, তুমি? আমি তো ভাবলাম আজ আর বাড়ি ফিরতে পারবো না। তা তুমি এত রাতে স্টেশনে কি করছিলে? এমনি আমি একটু এদিকে এসেছিলাম, তা তোকে দেখলাম। তা তুই এতদিন পর কোত্থেকে আসছিস? শহর থেকে আসছি হারান জ্যাঠা। বাবা চিঠি লিখেছিল, সবার নাকি খুব শরীর খারাপ। তা তুমি এই বিষয়ে কিছু জানো জ্যাঠা? বাবার শরীর এখন কেমন? কি শরীর খারাপ? আরে সে তো
আচ্ছা আচ্ছা, তুই তুই এখন চ, গাড়িতে ওঠ। আরে অত কথা বলার এখন সময় নেই, চ। তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন জ্যাঠা? বাবা কেমন আছে? মা, ঠাকুমা কেমন আছে? চিঠিটা পড়ে তো আমার বুক কেঁপে উঠেছিল। তুই নিজেই গিয়ে দেখবি, চল। শোন, এখন আর কোনো কথা বলিস না, রাত অনেক হয়েছে, এই রাস্তাটা ভালো না, তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে যাব। সজল গরুর গাড়িতে উঠে বসল। সারাটা রাস্তা হারান জ্যাঠা আর একটা কথাও বলল না। গ্রামের রাস্তাঘাট এত ফাঁকা কেন জ্যাঠা? কোনো বাড়িতে একটা আলোও জ্বলছে না দেখছি, কুকুর ডাকছে না, রাত জাগা পাখির ডাক নেই, সব এত শান্ত কেন? সবাই ঘুমিয়ে পড়েছিল সজল, আজ গ্রামের সবাই খুব ক্লান্ত, তুই চুপচাপ বস। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 1টা বেজে গেল। সজল গাড়ি থেকে নামলো। কত টাকা দেবো হারান জ্যাঠা? টাকা লাগবে না সজল, তুই যা, ভেতরে যা। সজল ব্যাগটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। দাওয়ায় একটা হ্যারিকেন জ্বলছে। বাবা, ও বাবা, এই দেখো আমি এসেছি, তোমার সজল। ওর বাবা ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। সজল, তুই এসেছিস? হায় বাবা, আয়। এতদিনে তোর মনে পড়লো আমাদের কথা, কতদিন দেখিনি তোকে। আয় বাবা, আয়। বাবা, তুমি কেমন আছো বাবা? তোমার শরীর কেমন আছে? দেখো আমি চিঠি পেয়েই ছুটে চলে এসেছি, আমার তো খুব ভয় করছিল। আমি তো ভালো আছি রে, তুই আয়, ভেতরে এসে বস। বাবা, তুমি তো চিঠিতে লিখেছিলে যে সবার নাকি খুব শরীর খারাপ, তা কাউকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে না, সবাই তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। আরে সে তো অনেক আগেকার কথা, এখন সবাই ভালো আছে। তুই হাত মুখ ধুয়ে নে কেমন, তোর মা নিজের হাতে তোর জন্য খাবার সাজিয়ে রেখেছে, তুই আগে খেয়ে দিয়ে নে। অনেক দূর থেকে এসেছিস তো, একটু বিশ্রামও করে নিস। সজল দাওয়ায় উঠল। সে দেখল ওর মা ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। মায়ের হাতে একটা কাঁসার থালা, থালায় গরম ভাত, ডাল আর তরকারি। মা থালাটা দাওয়ার একপাশে রেখে দিয়ে আবার ঘরের ভেতরে চলে গেল। ঘরের ভেতরে তক্তাপোষের ওপর ঠাকুমা বসে আছে। সজল কলতলায় গিয়ে হাত মুখ ধুয়ে এলো। সে ভাতের থালার সামনে বসল। এত রাতেও রান্না করে খাবার সাজিয়ে রাখা হয়েছে। বাবা জানো, আমার কারখানার কাজটা না চলে গেছে আজ। সেনবাবু কিছুতেই ছুটি দিচ্ছিল না বলে আমি কাজটা ছেড়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, কাজ ছেড়ে দিয়েছিস? সে তো খুব ভালো করেছিস রে। ওই কারখানায় দিনরাত অন্যের বকা খেয়ে খেটে তোর কি লাভ হতো বলতো? ওই শহরটা খুব খারাপ জায়গা সজল, মানুষের কোনো মায়া মমতা নেই ওখানে, একদমই নেই। কিন্তু কাজ না থাকলে খাবো কি বাবা? সংসার চলবে কি করে? আমি তো ভেবেছিলাম তোমাদেরকে এইবার শহরে নিয়ে গিয়ে রাখবো, কিন্তু এখন তো আমার নিজেরই থাকার জায়গা নেই। না না না, তোর আর অন্যের অধীনে কাজ করার কোনো দরকার নেই সজল। তুই এবার নিজে কিছু কর, একটা ব্যবসা শুরু কর। চাকরি করে কেউ কোনোদিনও বড় হতে পারে না। কিন্তু ব্যবসাটা করব কি দিয়ে বাবা? আমার কাছে তো জমানো কোনো টাকা নেই। যা মাইনে পেতাম তার পুরোটাই তো তোমাদেরকে পাঠিয়ে দিতাম, আর এখন তো একদমই হাত খালি। তার জন্য তোকে ভাবতে হবে না, তোর ঠাকুমা তোকে একটা জিনিস দেবে, ওটা দিয়েই তুই ব্যবসা করবি। ঘরের ভেতর থেকে ঠাকুমা উঠে এলো। ঠাকুমার হাতে একটা পুরনো কাঠের বাক্স। ঠাকুমা বাক্সটা খুলে ভেতর থেকে একটা লাল কাপড়ে বাঁধা ছোট পুঁটলি বের করে দাওয়ার ওপর রাখলো। তারপর আবার গিয়ে তক্তাপোষের ওপর বসলো। এটা কি বাবা? এটা তো দেখে মনে হচ্ছে ঠাকুমার গয়নার পুঁটলি। আরে এটা তো ঠাকুমার শেষ সম্বল, এটা আমি কেন নেব? এই নে, এটা তোকেই নিতে হবে। তোর ঠাকুমা এটা তোর জন্যই রেখেছে সজল, এটা তোর দাদুর দেওয়া গয়না। তোর ঠাকুমা চায় এটা বেচে তুই শহরে গিয়ে একটা ব্যবসা শুরু করবি। এটা তোর ঠাকুমার আশীর্বাদ, তুই কারো অধীনে কাজ করবি না। নে। কিন্তু বাবা, এই গয়না আমি নিলে ঠাকুমার কাছে তো বিপদের দিনের জন্য আর কিছুই থাকবে না। আর তোমরা তো গ্রামে থাকো, কখন কি দরকার হয় কে বলতে পারে? আমাদের আর কোনো বিপদের ভয় নেই রে সজল, আমরা সব বিপদের ঊর্ধ্বে চলে গেছি। তুই এটা নে, তোর কোনো অভাব থাকবে না জীবনে, আমি বলছি শোন। আমরা সবাই চাই তুই নিজের পায়ে দাঁড়া,
এই গয়না আজ থেকে তোর। ঠিক আছে বাবা, তোমরা যখন এত করে বলছো, তাহলে আমি এটা নিয়েই শহরে ফিরে যাব। ভালো একটা ব্যবসা দাঁড় করাবো, আর তারপর তোমাদের সবাইকে শহরে নিয়ে যাব। আমাদের আর কোথাও যাবার দরকার নেই বাবা, আমরা এখানেই বেশ ভালো আছি। এবার তুই শুয়ে পড়, অনেক রাত হয়েছে তো। কাল সকালে তোকে আবার শহরের দিকেই ফিরে যেতে হবে। বেশি রাত করিস না, শুয়ে পড়। কাল সকালেই? এত তাড়াতাড়ি? আমি তো ভাবলাম অন্তত কয়েকদিন তোমাদের সাথে থাকবো। কতদিন পর এলাম। না সজল, তোর এখানে থাকার একদম দরকার নেই। তুই কাল ভোরেই শহরের দিকে রওনা দিবি। এই গ্রামে তোর আর কোনো কাজ নেই। তুই শহরে গিয়ে নিজের ব্যবসাটা মন দিয়ে করবি, কেমন? আর কখনো এই গ্রামে ফিরে আসার দরকার তোর নেই। এসব কি বলছো? কখনো ফিরে আসবো না মানে? তুমি এমন অদ্ভুত কথা কেন বলছো বাবা? অদ্ভুত কথা না রে, যা বলছি শোন। কাল সকালেই তুই চলে যাবি। যা, এবার গিয়ে ঘুমিয়ে পড় বাবা, তোর বিছানা করা আছে, যা। সজল খুব ক্লান্ত ছিল। সে আর কোনো কথা না বাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখের পাতা যেন ভারী হয়ে আসছিল। শোয়া মাত্রই সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে যখন সজলের ঘুম ভাঙল, তখন ঘরের ভেতর দিয়ে সকালের কড়া রোদ এসে পড়ছে। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। সজল চোখ কচলে উঠে বসল। বাবা, মা, তোমরা সব কোথায়? সকাল হয়ে গেছে তো। কেউ কোনো উত্তর দিল না। সজল বিছানা থেকে নেমে চারপাশটা দেখল। ঘরের ভেতরটা ধুলোয় ভর্তি। দেওয়ালে মাকড়সার জাল ঝুলছে। যে বিছানায় সে শুয়েছিল সেই বিছানার চাদরটা নোংরা আর পুরনো। মনে হচ্ছে অনেক মাস ধরে এই বিছানায় কেউ শোয়নি। কি ব্যাপার? ঘরটা এমন ধুলোই ভরে আছে কেন? কাল রাতে তো সব ঠিকই ছিল। বাবা, বাবা, তোমরা কোথায়? সজল দৌড়ে দাওয়ায় এলো। দাওয়ায় কাল রাতের সেই হ্যারিকেনটা নেই। উঠোনে ঘাস আর আগাছা গজিয়ে আছে। তুলসী তলাটা শুকনো। এটা কি হচ্ছে? আমি কি ভুল দেখছি? না 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 না, কাল রাতেই তো মা এখান থেকে খাবার এনে দিল, ঠাকুমা গয়নার বাক্স রাখলো। তাহলে আজকে এমন শ্মশানের মতো লাগছে কেন সব কিছু? সজল ভয় পেয়ে বাড়ি থেকে ছুটে রাস্তায় বেরিয়ে এলো। পুরো গ্রামটা যেন জনশূন্য। কোনো বাড়িতে লোকজনের সাড়া পর্যন্ত নেই। সজল দৌড়াতে শুরু করলো পোস্ট অফিসের দিকে। পোস্ট অফিসের সামনে সজল দেখল গ্রামের পোস্টমাস্টার হারু কাকা সাইকেল নিয়ে কোথায় যেন যাচ্ছেন। হারু কাকা, ও হারু কাকা, হারু কাকা, দাঁড়াও 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 দাঁড়াও। কে? সজল, তুই এখানে কি করছিস? তুই কবে এলি? আমি তো কাল রাতেই এলাম হারু কাকা, কিন্তু এই গ্রামের এইরকম অবস্থা কেন? কেউ কোথাও নেই, রাস্তাঘাট একদম ফাঁকা। আমার বাড়ির লোকজন সব কোথায় গেল? বাবা, মা, ঠাকুমা কেউ বাড়িতে নেই। বাড়িটা এমন জঙ্গল হয়ে আছে কেন হারু কাকা? তোর বাড়ির লোক? তুই কি কিছুই জানিস না সজল? তুই এতদিন পর শহর থেকে গ্রামে এলি। কি জানবো হারু কাকা? কি হয়েছে? আমার বুকের ভেতরটা কেমন কাঁপছে। পরিষ্কার করে বলো তো কি হয়েছে? সবাই কোথায়? সজল, বাবা আমার আজ থেকে 4 মাস আগে গ্রামে কলেরার মহামারী লেগেছিল। তুই কি কোনো খবরই পাসনি? কলেরা? মহামারী? কই না তো, আমি তো কোনো খবর পাইনি। আমাকে তো কেউ জানায়নি। তাছাড়া শহরে বসে আমি গ্রামের খবর পাবো কি করে হারু কাকা? পুরো গ্রাম উজাড় হয়ে গেছে রে সজল। মহামারীর সময় কেউ কাউকে দেখার সুযোগটুকুও পায়নি। তোর বাড়ির লোকও বাঁচেনি রে বাবা। তোর বাবা, তোর মা, ঠাকুমা সবাই কলেরায় মারা গেছে। গ্রামের অর্ধেক লোক মরে গেছে।
আর বাকিরা প্রাণের ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে শহরতলিতে। এই গ্রাম এখন একটা মৃত্যুপুরী। এসব তুমি কি বলছো হারু কাকা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কাল রাতেই তো আমি সবার সাথে কথা বললাম। বাবা আমার সাথে বসে কত গল্প করলো, আমার কাজ চলে যাওয়ার কথা শুনলো। ঠাকুমা আমাকে গয়নার পুঁটলিটা দিল, মা আমাকে নিজের হাতে করে খাবার বেড়ে দিল। আমি তো নিজের হাতে খেয়েছি সেই খাবার। না 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 না, তুমি মিথ্যে কথা বলছো হারু কাকা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমি মিথ্যে বলছি না সজল, তোর পুরো পরিবার 4 মাস আগে শেষ হয়ে গেছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বাবার মুখাগ্নি করেছি। তোর মা আর ঠাকুমাকে গ্রামের অন্য মৃতদেহের সাথে একবারে সৎকার করা হয়েছে। তুই যদি আমাকে বিশ্বাস না করিস তাহলে শ্মশানের দিকে গিয়ে দেখ, যা দেখবি সারি সারি চিতা আর তার পোড়ার দাগ এখনো আছে। কাল রাতে তুই কাদের সাথে কথা বলেছিস তা আমি জানি না সজল, তবে তারা আজ আর কেউ বেঁচে নেই। সজলের মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। ও পকেট থেকে বাবার সেই চিঠিটা বের করলো। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? এই দেখো, এই দেখো দেখো দেখো, এই দেখো বাবার চিঠি। বাবা আমাকে চিঠি লিখেছে। এই চিঠিটা তো কালকে আমি সকালে কারখানায় পেয়েছি। দেখো দেখো, এই দেখো পরিষ্কার বাবার হাতের লেখা। সজল, চিঠির তারিখটা একবার দেখ। এটা তো 4 মাস আগের চিঠি। তোর বাবা যখন মৃত্যুশয্যায় তখন সে আমাকে এই চিঠিটা লিখতে বলেছিল। সে তোকে বারবার করে দেখতে চাইছিল। আমি নিজেই তো এই চিঠিটা ডাকবাক্সে ফেলেছিলাম। হ্যাঁ, তা তুই এই চিঠিটা এখন পেলি? সজল চিঠির তারিখের দিকে তাকালো। সত্যি, চিঠিটা 4 মাস আগের। 4 মাস? হ্যাঁ, চিঠিটা 4 মাস পর আমার হাতে পৌঁছলো। হারু কাকা, কাল রাতে আমি স্টেশনে নেমে হারান জ্যাঠার গরুর গাড়িতে করে এসেছি। হারান জ্যাঠা তো আমার সঙ্গে কথা বলেছে। সে আমাকে বাড়ির দরজাই পর্যন্ত নামিয়ে দিয়ে গেল। হারান জেঠাও তো 3 মাস আগেই কলেরায় মারা গেছে সজল। তুই কাল রাতে কার গাড়িতে এলি? সজল ধপ করে মাটিতে বসে পড়ল। সজলের 2 চোখ দিয়ে জলের ধারা নামতে শুরু করলো। ও কাঁদতে কাঁদতে বলল, তার মানে কাল রাতে বাবা, মা, ঠাকুমা, হারান জেঠা, ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছিল। ওরা মরে গিয়েও আমার কথা বলতে পারেনি। বাবা আমাকে বারবার বললো আজ সকালেই শহরে চলে যেতে। বললো এই গ্রামে আমার আর কোনো কাজ নেই। ওরা আমাকে মহামারী থেকে বাঁচাতে চেয়েছিল হারু কাকা। হ্যাঁ সজল, ওরা তোকে খুব ভালোবাসতো। শেষ সময়ে তোকে দেখতে পায়নি বলে হয়তো ওদের আত্মা শান্তি পায়নি। তাই ওরা এই চিঠিটা পাওয়া পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছিল। আর এই গয়না, হ্যাঁ, এই গয়না দেখো, দেখো হারু কাকা, দেখো এই গয়নার পুটলিটা কাল রাতে ঠাকুমা আমার সামনে রেখে দিল। বাবা বলল এটা বেচে ব্যবসা শুরু করতে। এটা তো সত্যি, বলো? দেখো এটা তো আমার হাতেই আছে। হারু কাকা অবাক হয়ে গয়নার পুঁটলিটার দিকে তাকিয়ে রইলেন। সজল, মানুষের ভালোবাসা আর আশীর্বাদ মৃত্যুর সীমানাও পার করে যায়। ওরা তোকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাস্তা করে দিয়ে গেল। তুই ওদের শেষ কাজটা অন্তত কর বাবা। কালই গয়ায় গিয়ে ওদের নামে পিণ্ডদান করে আয়, তাহলে ওদের আত্মা মুক্তি পাবে। হ্যাঁ হারু কাকা, আমি গয়াতেই যাব। বাবা আমাকে কাল রাতেই বলেছিল ওরা সব বিপদের ঊর্ধ্বে চলে গেছে। ওরা মরে গিয়েও আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আমাকে এই গয়না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর রাস্তা করে দিল।
সজল আর এক মুহূর্ত গ্রামে দাঁড়ালো না। সে সোজা স্টেশনের দিকে হাঁটা লাগালো। গয়ায় গিয়ে সে নিজের বাবা, মা আর ঠাকুমার নামে পিণ্ডদান করল। তারপর সেই ঠাকুমার দেওয়া গয়না নিয়ে শহরে ফিরে এলো। সেই পুঁজি দিয়ে সজল একটা ছোট্ট হার্ডওয়্যারের ব্যবসা শুরু করলো। নিজের সততা আর বাবা মায়ের আশীর্বাদে সজলের ব্যবসা খুব তাড়াতাড়ি বড় হতে লাগলো। আজ সজল শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু ও কোনোদিন ওর সেই পুরনো কারখানা, সেই রাতের ট্রেন যাত্রা আর অচেনা গ্রামের সেই রাতের কথা ভুলতে পারেনি। সজল জানে ওর ঠাকুমার আশীর্বাদ আর বাবার কথাগুলোই তাকে আজ এত দূর নিয়ে এসেছে। মৃত্যু সবকিছু শেষ করে দেয় না, ভালোবাসা আর আশীর্বাদ মৃত্যুর পরেও থেকে যায়।